দেখা যাবে। স্যার বোর্ডের উপরে লাইটটা বন্ধ করে দেন। স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। স্যার এবার ঠিক আছে। ঠিক আছে। আলোক সংশ্লেষণ 38 পৃষ্ঠা বের করো, সবার বইয়ের 38 পৃষ্ঠা। আলোক সংশ্লেষণ প্রক্রিয়া বের করেছি। স্যার আজকে কি সালোক সংশ্লেষণ করাবেন? হ্যাঁ ব্যাপার কথা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ করে নিজের খাদ্য নিজে তৈরি করে। এটা কি করে? উদ্ভিদের যে পাতা আছে, সালোক সংশ্লেষণটা সাধারণত পাতায় ঘটে থাকে। উদ্ভিদের পাতায় পত্ররন্ধ্র থাকে, ছিদ্র থাকে। এই যে ছিদ্র দিয়ে উদ্ভিদের গ্যাসীয় আদান প্রদান সম্পন্ন হয়। এই পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে থাকা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না, একটু কাছে যেয়ে বলেন। স্যার একটু জোরে বলে। এখন শুনতে পাবো। সবাই কথা বলছো জন্য আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না, এখন শুনতে পাবো। আচ্ছা, তাহলে উদ্ভিদ করে কি? এই যে কার্বন ডাই অক্সাইড পরিবেশের, সে কার্বন ডাই অক্সাইড এবং পানি এর সাথে বিক্রিয়া করে উপস্থিত থাকবে সূর্যালোক, সূর্যের আলো, আর হচ্ছে ক্লোরোফিল। সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কেমন? তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ কি ধরনের খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। এখান থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সংজ্ঞাটা আসে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে? আগে একটু লিখি, বিক্রিয়াটা লিখি, না লিখলে বুঝে আসবে। এটা হচ্ছে বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড একটা মার্কার নিয়ে আসি, তাহলে লিখি। রাসায়নিক বিক্রিয়াটা লিখে দেবো, কালি আসুক, এইটাও স্পষ্ট, এই কালিটা হালকা হয়ে গেছে। হালকার কারণে তোমরা বুঝতে পারছো না, হালকা হয়ে গেছে। এটা আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া
কাকে বলে? যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেই প্রক্রিয়াকে বলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। গ্লুকোজ হচ্ছে এক ধরনের সুগার বা শর্করা। বইমেলায় আপনার প্রকাশিত বইয়ের নাম কি? এমন লকডাউন চলছে আসলে, হয়তো বইমেলায় বই আসবে, আর তো কয়েকদিন আছে বইমেলার, ঢাকার বাইরে ছিল আড়াল, এবার আমার বইয়ের নাম হচ্ছে আড়াল। 262 নাম্বার স্টলে পাওয়া যাবে আড়াল, স্টল নাম 262, জাহানারা প্রকাশ। কেমন? বইয়ের নাম হচ্ছে আড়াল। আচ্ছা, ওখানে পাবে। আর লকডাউন শেষ হলে একটা গ্রন্থ উৎসব করবো, এবার তোমরা কোচিং এ আসলে কোচিং এও পাবে, তবে এখন না, রমজান মাসে। আচ্ছা, এখন কথা হচ্ছিল তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। গ্লুকোজ হচ্ছে শর্করা, গ্লুকোজ কি এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা। গ্লুকোজ কি শর্করা, এক ধরনের শর্করা। বুঝে এলো? গ্লুকোজ হচ্ছে এক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট। আর কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন, উপজাত হিসাবে উৎপন্ন হয় অক্সিজেন। রাসায়নিক সংকেতটা যদি আমি লিখি, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। জেনে রাখতে পারো ইচ্ছে করলে রাসায়নিক সংকেতটা তোমরা ক্লাস 6 এ জেনে রাখতে পারো। C6H12O6 এইভাবে লিখতে পারো, লিখে পাদবিন্দুতে লিখতে পারো। স্যার কত পেজ? স্যার সাইড দিলাম। এবার আমি তোমার বইয়ে আসবো, বইয়ে কি লেখা আছে দেখো, আগে বিক্রিয়াটা লেখো। এটা তোমার ভুল করা লেখা না, কার্বন ডাই অক্সাইড, পানি, উপস্থিত হচ্ছে থাকবে সূর্যালোক আর থাকবে ক্লোরোফিল, উৎপন্ন হবে গ্লুকোজ বা শর্করা, অক্সিজেন আর পানি। বোর্ড গলা বইয়ে বিক্রিয়াটা দেয়া আছে, শুধু রাসায়নিক বিক্রিয়াটা দেয়া নেই, আমি রাসায়নিক বিক্রিয়াটা লিখে দিয়েছি, বাড়তি একটা কাজ করেছি। আচ্ছা, এবার পার্ট 1 এবং 2 এ চলে আসো। উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে আমরা একটু দেখি। বোর্ডের উপরে লাইটটা বন্ধ করে দেব, বন্ধ করে দেব। দেখো
বলো তো, বন্ধ করলে কি দেখা যায়? লাইট বন্ধ করলে বোর্ড দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে, তাহলে লাইট বন্ধ করে রাখলাম। তাহলে পার্ট 1 এবং 2 দেখো, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 38। আয়েশা তাকিয়া, আয়েশা তাকিয়াকে আমি দেখতে পাচ্ছি না, ও কোথায় হারিয়ে গেল? আচ্ছা, পার্ট 1 এবং 2 পৃষ্ঠা নাম্বার 38 খুঁজে পেয়েছে নিশ্চয়? যারা পড়ালেখা করে তাদের পৃষ্ঠা নাম্বার বলতে হয় না, শুধু অধ্যায়ের নাম বললেই হয়। আর যারা পড়ালেখা করে না, বইয়ের সাথে সম্পর্ক নাই, ওদের এইভাবে কত পৃষ্ঠায় বারবার জিজ্ঞেস করে, পরপরই জিজ্ঞেস করে কত পৃষ্ঠা। পার্ট 1 এবং 2 দেখো, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। কাজ করার জন্য লাগে শক্তি। পাশে কোনো যন্ত্র কাজ করুক বা কোনো জীবে কাজ করুক, শক্তি লাগে। মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা। তোমার শ্রেণীকক্ষের পাখা ঘুরে বৈদ্যুতিক শক্তির সাহায্যে। আমরা যে হাঁটা চলা করি, নানা ধরনের কাজ করি, তাতেও শক্তি লাগে। সে শক্তি কোথা থেকে আসে? আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি। এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। এটা আন্ডারলাইন করে নাও, প্রশ্ন হয় পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি বা কোনটি? সূর্য। CO2 মানে অক্সিজেন না বাবা, কার্বন ডাই অক্সাইড। আমি নিচে নিচে লিখে দিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। এখন নিশ্চয় বুঝতে আর কষ্ট হবে। আমি নিচে নিচে লিখে দিয়েছি কার্বন ডাই অক্সাইড, নিচে কার্বন ডাই অক্সাইড, তারপরে পানির নিচে পানি, রাসায়নিক সংকেত লিখেছি, গ্লুকোজের উপরে লিখেছি রাসায়নিক সংকেত, গ্লুকোজের উপরে লিখেছি। ঠিক আছে, এখন তাহলে পৃথিবীর সমস্ত শক্তির উৎস কোনটি? সূর্য। সবুজ উদ্ভিদকুল সালোক সংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে। যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদরা তাদের নিজের খাদ্য নিজে তৈরি করে, তার নাম হলো সালোক সংশ্লেষণ। এখানেও সংজ্ঞাটা দেয়া আছে। যারা ওইভাবে দিতে পারবে না, তারা এইভাবে দিলেও হবে। একমাত্র সবুজ উদ্ভিদরা এই কাজটি করতে পারে। উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। এই প্লাস্টিডের ভেতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে, যা বিক্রিয়া লিখেছি। পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয়? কারণ এটা মুখস্থ থাকতে হবে, পরীক্ষায় আসে। পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয়? তার কারণটা কি? পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণে সূর্য রশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়। পাতা কেমন দেখতে? চ্যাপ্টা। পাতা চ্যাপ্টা হয়, তাই না? তো পাতা চ্যাপ্টা এবং প্রসারিত হয়। চ্যাপ্টা এবং প্রসারিত হওয়ায় কি হয়? যে সূর্যালোক কিন্তু পাতার ভেতরে পড়ে। কেমন? সূর্যালোক পাতার ভেতরে পড়ে, সূর্য রশ্মি বা সূর্যালোক, আর অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। কেননা এই প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড আছে, পাতায় রন্ধ্র থাকে, সেই রন্ধ্রের মাধ্যমে, ছিদ্রের মাধ্যমে সে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে। এইভাবে কি করে? যে সূর্যালোক আর পাতায় থাকে ক্লোরোফিল, তার উপস্থিতিতে, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ, আর কি উৎপন্ন করে? তার সাথে অক্সিজেন। এই অক্সিজেনটা আবার পত্র রন্ধ্রের মাধ্যমে ছেড়ে দেয়। এই অক্সিজেন পেয়ে আবার প্রাণী খুব বেঁচে থাকে। বুঝতে পেরেছো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অনেক বেশি। তাহলে আমরা সালোক পাতাকে কেন সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করি, তার একটা পয়েন্ট আমরা বুঝলাম।
2 নম্বর পয়েন্টটা, পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। পাতার যে কোষ থাকে সেখানে ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের সবুজ প্লাস্টিক। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ প্লাস্টিক। তোমরা আগে জেনেছো যে সবুজ প্লাস্টিক পাতায় থাকে, সবুজ প্লাস্টিক হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্টের ভেতরেই থাকে ক্লোরোফিল। এই ক্লোরোফিলের কারণেই হচ্ছে ক্লোরোপ্লাস্টটা সবুজ দেখা। বুঝতে পারলে? এই সূত্রগুলো কিসের? এগুলো সূত্র না, এগুলো রাসায়নিক সংকেত। ওয়াসি, এগুলো রাসায়নিক সংকেত। জেনে রাখলে ভালো, হ্যাঁ জেনে রাখতে পারো। তোমাদের এই যে রাসায়নিক সংকেতটা এর বিক্রিয়া অনুযায়ী লিখতে হবে এমনটা নয়, তুমি বাংলা দিয়ে লিখলেই হবে, তবে জেনে রাখাটা ভালো। কার্বন ডাই অক্সাইড যত পানি, বাংলা দিয়ে লেখো, সমস্যা নাই। গ্লুকোজ বা শর্করা, অক্সিজেন, পানি। পত্ররন্ধ্র হচ্ছে পাতার ভেতরে অনেক ধরনের ছিদ্র থাকে, যা মাইক্রোস্কোপের নিচে নিলেই দেখা যায়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। বুঝতে পেরেছ নিশ্চয়? ওকে, এখন 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান খুব সহজেই ঘটে। নিশ্চয়ই পয়েন্টটা বুঝতে পেরেছ। এবার আমরা পার্ট 3 এবং কোনটা বোঝো নাই? মাঝি, মেহসান আল মাঝি মাথাটা নাড়াচ্ছে, বুঝি নাই। কোনটা বোঝনি? মাঝি বুঝতে পেরেছ? কোন জায়গাটা বোঝনি? মেহসান আল মাঝি বুঝতে পেরেছ? আচ্ছা, তোমার মাথা নাড়ানো দেখে আমি ভেবেছি ও হয়তো বোঝে নাই। 3 নাম্বারটা বুঝি নাই। 3 নাম্বারটা বললাম তো, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, রন্ধ্র মানে ছিদ্র থাকে। সেই ছিদ্র হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের নিচে এলে বোঝা যায় যে কত কত ছিদ্র পাতার ভিতরে, তাকে পত্ররন্ধ্র বলে। এই পত্ররন্ধ্র দিয়ে কি হয়? গ্যাসীয় আদান প্রদান হয়। পাতার প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এই পাতার মাধ্যম দিয়ে শোষিত হয়, শোষণ করে নেয়। আবার সে কি করে? যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যখন সংঘটিত হয়, তখন সে আবার নিজের জন্য তৈরি করে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ। আর সে আবার পাতার মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে আবার অক্সিজেন ছেড়ে দেয় প্রকৃতিতে। সে অক্সিজেন পেয়ে কিন্তু আমরা মূলত বেঁচে থাকি। 1 নাম্বারটা আবার বুঝান। 1 নাম্বারটা কি? পাতা চ্যাপ্টা। পাতা কি হয়? চ্যাপ্টা হয় এবং সম্প্রসারিত। চ্যাপ্টা এবং সম্প্রসারিত হয় বিধায় এখানে কি আলোক রশ্মি পড়ে, সূর্যের আলো এখানে বেশি পড়ে, তাই না? আর সূর্যের আলো পড়লে কি হয়? সূর্যের আলোক রশ্মি পাতার উপরে পড়ে, আর চ্যাপ্টা প্রসারিত হয়, পত্ররন্ধ্র থাকে। তাই পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয়? সে প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নেয়, আর মূলের মাধ্যমে, মূল লোম দিয়ে সে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করে শর্করা জাতীয় খাদ্য এবং পত্ররন্ধ্রের মাধ্যমে ছেড়ে দেয় অক্সিজেন। 3 নাম্বারটা মহাবিন্দু আলম না বোঝার 3 নাম্বারটা কি? এতক্ষণ কোথায় ছিল তুমি? ও, কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস নেয় প্রকৃতি থেকে, ছেড়ে দেয় অক্সিজেন। বুঝতে পেরেছো? তোমরা কোচিং এর বেতনগুলো ঠিকভাবে জমা দিও। আজকে 10 তারিখ। ইচ্ছে করলে বিকাশেও দিতে পারো, ইচ্ছে করলে কোচিং এ এসেও তোমরা দিতে পারো। 3 নাম্বারটা বোঝান। 3 নাম্বার হচ্ছে পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্র মানে ছিদ্র, যার মাধ্যমে কি সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে। যেহেতু গ্যাসীয় আদান প্রদানটা পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, পাতার ছিদ্রের মাধ্যমে ঘটে, প্রকৃতিতে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা শোষণ করে নেয় পাতা। ব্যাপন প্রক্রিয়া এখানে তোমার নাই। বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে ছড়িয়ে পড়া, ব্যাপন অর্থই ছড়িয়ে পড়া, ডিফিউশন বলা হয় ইংলিশে। ব্যাপন তোমার এখানে নাই। খামাখা ব্যাপন প্রক্রিয়া কি লিখছো কেন?
ওকে, বেতন যে কোনো সময় জমা দেওয়া যেতে পারে, নো টেনশন। অফিসের সাথে যোগাযোগ করো, বিকাশে পেমেন্ট করতে পারো, ইচ্ছা করলে এখানে এসেও পেমেন্ট করতে পারো। ওকে লাইট ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা পার্ট 3 থেকে 6 যাব। পার্ট 1 দিয়ে আমরা শেষ করে ফেলেছি, পার্ট 3 থেকে 6 দেখি। স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরম দ্বারা পানি শোষণ করে, নিমজ্জিত জলজ উদ্ভিদ দেহতল দিয়ে পানি সংগ্রহ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলো একটি অপরিহার্য উপাদান, আলোর প্রধান উৎস হলো সূর্য। তাহলে স্থলজ উদ্ভিদ যেগুলো, সেগুলো করে কি, সেগুলো হচ্ছে মূললোম দিয়ে, মূলে থেকে মূললোম দিয়ে পানি শোষণ করে। যেগুলো জলজ উদ্ভিদ, যেগুলো হচ্ছে এই উদ্ভিদ নিমজ্জিত জলজ উদ্ভিদ, নিমজ্জিত মানে কি, জলে ডুবে থাকে, পানিতে ডুবে থাকে। নিমজ্জিত জলজ উদ্ভিদ যেমন হাইড্রিল একটা নিমজ্জিত জলজ উদ্ভিদ। এটা কি করে, দেহ দিয়ে বডি সারফেস দিয়ে পানি সংগ্রহ, দেহতল, বডি সারফেস, দিয়ে সে কি করে, পানি সংগ্রহ করে, জলজ। আচ্ছা, এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কোন বইয়ে দেয়া আছে, এটা আমি আগেই লিখেছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতা প্রবেশ করে, আর কি হয়, এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বিক্রিয়া ঘটে। এর মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। স্যার দেহতল মানে হচ্ছে দেহ, সহজ কথা, দেহের অংশ, বডি সারফেস। আর কেমন বুঝাবো, শরীর, দেহ বোঝো না তোমার, দেহ কোনটা, উদ্ভিদের দেহ আছে। আচ্ছা, বিক্রিয়াটা লিখেছি। তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন। প্রশ্ন হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে তোমার আলোক পর্যায় আর একটা অন্ধকার পর্যায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটা আলোক পর্যায় আর একটা হচ্ছে অন্ধকার পর্যায়। এ সম্বন্ধে উপরের ক্লাসে গেলে তোমরা বিস্তারিত জানো। এখন আমরা একটা পরীক্ষা করব। সেই পরীক্ষাটা কি, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অক্সিজেন নির্গমন হয়, সেই অক্সিজেন নির্গমনের একটা পরীক্ষা আমরা করব। সেই পরীক্ষার জন্য কি কি দরকার, সেই পরীক্ষার জন্য দরকার একটা বিকার, একটা পাত্র, একটা টেস্ট টিউব। টেস্ট টিউব হচ্ছে কাচের তৈরি এক ধরনের পাত্র বা নল জাতীয় এক ধরনের পাত্র, যার একটা প্রান্ত বন্ধ থাকে আর একটা প্রান্ত খোলা থাকে। তাহলে বিকার লাগবে, টেস্ট টিউব লাগবে, পানি লাগবে, তারপরে সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা লাগবে, আর লাগবে হচ্ছে তোমার, পানির কথা তো বলেছি, মোটামুটি এই কয়েকটা লাগবে প্রয়োজনীয় উপকরণ। আর একটা ফানেল লাগবে, ফানেল জিনিসটা কি, বলছে নির্গমন মানে বের হওয়া, সহজ কথা। যেমন ধোঁয়া যদি বের হয়, ধোঁয়া নির্গমন হচ্ছে, বেরিয়ে আসে, নির্গমন। হাইড্রিলা মানে কি, হাইড্রিলা একটা উদ্ভিদ, সেটা হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ বলা হয়, এটা জলের ভিতরে ডুবে থাকে। বুঝতে পেরেছ? আর ফানেল হচ্ছে, দেখা যায় অনেক সময় তেল বিকারের নাকি আমি সার্বিক অর্থ কি, কঠিন বাংলা লিখছি, সার্বিক অর্থ। বিকার হচ্ছে এক ধরনের পাত্র, সহজ কথায়, যেখানে সাধারণত তরল রাখা হয়, ল্যাবে ইউজ করা হয়, বিশেষ করে রসায়ন ল্যাবে। আচ্ছা, এখন কি বলছিলাম আমি, যেন কি বলছিলাম, এর পরীক্ষণটা আমরা করি। ও আচ্ছা, বলছিলাম ফানেল জিনিসটা কি। ফানেল হচ্ছে, অনেক সময় দেখা যায় তেল ঢালার সময়ে মানুষ তো আর ফানেল বলে না, বলে কুপি।
এই কুপিটা দেওয়া হয়, এটা দেখতে হচ্ছে কোন আইসক্রিম খাও না তোমরা, কোন আইসক্রিম, কোন আইসক্রিমের এর ভিতরে কিন্তু তেল ঢালে, তেল ঢালে যেন তেলটা যেন পড়ে না যায়। তোমার ট্যাঙ্কির ভিতরে এই পানিটা এনে দেন, এই নিচের অংশটা, নিচের অংশটা সোফা থাকে আর উপরের অংশটা এইরকম, এটা ধরে তারপরে তেল, এটাকে ফানেল বলা হয় বা কুপি বলা হয়, কুপি। ঠিক আছে, এখন আমরা এই পরীক্ষাটা করি। সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। সালোক সংশ্লেষণে হাইডেলা বলছে না জলজ উদ্ভিদ, বারবার উঠে যায় বারবার আসে, হাইডেলা কি বারবার জিজ্ঞেস করো কেন এটা? বলছে না এক ধরনের জলজ উদ্ভিদ, জলে সেটা নিমজ্জিত জলজ উদ্ভিদ, জলের নিচে থাকে। পড়ালেখা করে আবার লিখছে বিকার কি, বিকার এক ধরনের পাত্র। এই যে বিকার কি আগে দেখেন, এই যে একটা পাত্র আছে, আমি এটাই বিকার। ঠিক আছে, এটা একটা বিকার। তো প্রথমে আমরা বিকারের দুই তৃতীয়াংশ, প্রথমে বিকারের দুই তৃতীয়াংশ আমরা পানি দ্বারা পূর্ণ করলাম। বিকারের দুই তৃতীয়াংশ পানি দ্বারা আমরা পূর্ণ করলাম। ঠিক আছে, দুই তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ করলাম। এখন আমরা কি করব? একটা টেস্ট
একটা হচ্ছে বিকার, এটা হচ্ছে টেস্ট। এখন দেখো, বিষয়টা বুঝিয়ে দিলে তোমরা বুঝবে। এখানে আমরা প্রথমে কি নিয়েছি, একটা বিজ্ঞান নিয়েছি, একটু মন দিয়ে শুনো, খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। যারা হেডফোন লাগিয়ে ক্লাস করছো, আমি অনেক সময় ধমক দিই, এখানে কানের সমস্যা হবে তোমার, কেমন? মাঝে মাঝে ওই অনেক স্টুডেন্ট বিরক্ত করে দিয়ে ধমক দিই মাঝে মধ্যে। হ্যাঁ, তো তোমরা এই হেডফোন টা একটু ব্যবহার বাদ দিলে মনে হয় ভালো হয়, কেননা 3 ঘন্টা ক্লাস করা কষ্ট করে হেডফোন দিয়ে। আচ্ছা, একটু শোনো তাহলে, সহজ একটা জিনিস, এটা গল্পের মতো। সেটা হচ্ছে একটা বিজ্ঞানের প্রথমে একটা পাত্র, সহজ কথা। সেই বিজ্ঞানের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ পানি দিয়ে পূর্ণ করেছি, এতটুকু তো বুঝছো। তারপরে করছি কি, তারপরে করছি একটা ফানেল, অর্থাৎ একটা ফানেল। যেমন খাবো না, এই ফানেলটা দেখলাম, তো তাকে কি করছি, উল্টা করছি, ফানেলটাকে উল্টা করে এই পাখাটা রাখছি এই দিকে, তারপর ফানেলটাকে উল্টা করছি, উল্টা করে রাখছি। এবং হাইড্রিলার যে উদ্ভিদটা, হাইড্রিলার উদ্ভিদের পাতাগুলো যাচ্ছে নিচের দিকে এবং কাণ্ডটা যাচ্ছে উপরের দিকে আছে। ওই ফানেলের ভিতরে, ফানেলের ভিতরে হাইড্রিলার উদ্ভিদের কাণ্ডটা ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে কি করেছি, একটা টেস্ট টিউবে পরিপূর্ণ পানি ভরিয়ে নিয়েছি। পানি ভরিয়ে নিয়ে টেস্ট টিউব তার একটা প্রান্ত খোলা থাকে আর একটা প্রান্ত বন্ধ। এই প্রান্তের থেকে এই প্রান্ত খোলা প্রান্তটা ধরে বৃদ্ধাঙ্গুলে চাপ দিয়ে ধরছি, চাপ দিয়ে ধরে উল্টা করছি, উল্টা করে এই ফানেলের রিভলভার সেট করে দিয়েছি। কেমন? ফানেলের রিভলভার সেট করে দিয়েছি। এখন কি করবো, আমাদের কাজটা এখন কাজ হচ্ছে সূর্যের আলোতে রেখে দেবো কিছুক্ষণ, ধরে নাও ঘন্টা খানেক রেখে দাও সূর্যের আলোতে। তো দেখা যায় যে সূর্যের আলোতে বাবল বের হয়, বাবল খেলছে তোমরা, অনেকে বাবল খেলো, আস্তে আস্তে দেখা যায় পানিটা নিচে নামতে শুরু করে, উপরে স্তরের পানি নিচে নামতে শুরু করে, 4 থেকে 5 সেন্টিমিটার যখন নিচে নেমে যাবে, তখন কি করবে, তখন তোমার আর পরীক্ষণ তুমি তখন বন্ধ করে দেবে। তখন তুমি করবে কি, অতি সাবধানে টেস্ট টিউবটা ধরে, বৃদ্ধাঙ্গুলে ধরে উল্টিয়ে নিতে হবে। টেস্ট টিউবটা উল্টিয়ে নিয়ে টেস্ট টিউবের কাছে, সেই টেস্ট টিউবের উপরে মাথা খোলা প্রান্তে একটা নিবন্ত কাঠি, দিয়াশলের নিবন্ত কাঠি, মানে কি নিভু কাঠি ধরার সাথে ওটা দপ করে জ্বলে ওঠে। কেন দপ করে জ্বলে উঠলো? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় হচ্ছে এখানে অক্সিজেন গ্যাস ছিল। কেমন? অক্সিজেন গ্যাস ছিল, কেননা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়েছে ওখানে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয়, অক্সিজেন নির্গত হয়। তাহলে টেস্ট টিউবে গ্যাসটা জমা হয়েছে, সেই গ্যাসটার নাম হচ্ছে অক্সিজেন গ্যাস। বুঝতে পেরেছো কি? অনেকে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারো। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখাও তো, শুনতে পারো কিনা। ইকবাল, শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। ওয়ারিশা, ওয়াফি, রাকিব আর ইকবাল 2 বন্ধু, শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। আবার বুঝান, ঠিক আছে, এবার দিয়ে দেখাতে তাই বলি।
আচ্ছা, বইয়ে লেখা আছে সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা, পরীক্ষার উপকরণ একটি বিকার, বিকার কি তোমরা বুঝেছো, একটা ফানেল, একটা টেস্ট টিউব সেটাও বুঝেছো, পানি জানো, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রেলা, হাইড্রেলা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যা পানিতে পাওয়া যায়, এবং একটা দিয়াশলাই। বিকারটির 2/3 পানি দিয়ে পূর্ণ করি। দেখো তো এটা একটা বিকার, 3/2 পানি দিয়ে পূর্ণ করা হয়েছে। সতেজ জলজ উদ্ভিদ হাইড্রেলা উদ্ভিদগুলো বিকারের পানিতে রেখে ফানেল দিয়ে এমন ভাবে ঢেকে দিই যাতে হাইড্রেলা উদ্ভিদগুলোর কাণ্ড ফানেলের নলের উপরের দিকে থাকে। হাইড্রেলা উদ্ভিদটা দেখো পাতাগুলো নিচের দিকে, কাণ্ডটা উপরের দিকে দিয়েছে, কাণ্ডটা তাহলে উপরের দিকে। ওকে, এরপর বিকারে আরো পানির ঢালি যাতে ফানেলের নলটা সম্পূর্ণরূপে পানিতে ডুবে থাকে। এবার টেস্ট টিউবটা পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুল দিয়ে বন্ধ করে ফানেলের উপরে এমন ভাবে উল্টিয়ে দিই যাতে টেস্ট টিউবের পানি বের না হয়ে যায়। টেস্ট টিউবটা ফানেলের সাথে লাগিয়ে দিয়েছি, এতটুকু কাজ করছি। আচ্ছা, এরপর এসব কিছুকে সূর্যালোকে রাখি। কিছুক্ষণ পর দেখতে পাবো হাইড্রেলা উদ্ভিদগুলোর কাণ্ডের প্রান্ত দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে টেস্ট টিউবে জমা হচ্ছে। এই যে কাণ্ডে দিয়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে, এখানে জমা হচ্ছে গ্যাসগুলো টেস্ট টিউবের উপরে স্তরটা নিচে নামছে, কারণ একটা চাপ সৃষ্টি হয়ে গেছে ওখানে। টেস্ট টিউবটা প্রায় সম্পূর্ণ গ্যাসে পূর্ণ হলে ডিএসএলের একটা সদ্য নিবন্ত কাঠি, মানে যে কাঠি নিবন্ত কাঠি টেস্ট টিউবের মুখে প্রবেশ করালে নিবন্ত কাঠিটি দপ করে জ্বলে উঠল। ডিএসএলের কাঠিটি কেন দপ করে জ্বলে উঠলো, এতে কি প্রমাণিত হলো? এতে প্রমাণিত হলো যে টেস্ট টিউবে যে গ্যাস জমা হয়েছে তার নাম হচ্ছে অক্সিজেন গ্যাস। বুঝতে পেরেছো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অক্সিজেন নির্গত হয় বা অক্সিজেন উৎপন্ন হয় তার প্রমাণ হচ্ছে এই হাইড্রেলা উদ্ভিদ দিয়ে এটা করা যায়। বুঝতে পেরেছো সবাই? কারা কারা বুঝতে পেরেছো একটু হাত তুলে দেখাও, আর দাঁত বের করে হাসি দাও। দাঁত বের করে হাসি দেয় না কেন? আসিয়া বোঝে নাই নিশ্চয়, দাঁত বের করে না। তারপরে তানজিনা তারেক, ও দাঁত বের করে না, মুস্কি হাসে, এবার দাঁত বের করছে। সানজিদা, আর পর্দানসীন দেখি, আচ্ছা মুস্কি হাসে। নওরিন সুলতানা, ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সবার মুখে দেখে হাসি, খুবই ভালো কথা। একজন এঁকে ফেলেছে, নাম হচ্ছে এফাজ, আব্দুল্লাহ এফাজ, ভেরি গুড। এই অনলাইন ক্লাসে যারা একটু মনোযোগ দিয়ে করে তারা লাভবান হয়। ওকে, তাসনিম জামান নিনা, বোঝো নাই? তাসনিম জামান নিনা কান্না করে কেন? বোঝে নাই না কান্না করে মেয়েটা, এই যে এবার হাসছে। মাসরিফা নাকি মাসরিফ, ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। সাদিয়া ইসলাম, যার কমপ্লেনটা বেশি নাকি? আমার ক্লাস তো পাওনি, পরে এসে অনলাইন ক্লাস ছিল আগে জানুয়ারি মাসে। আরো একজন এঁকেছে সামাদ ভুইয়া, গুড, সাথে সাথে হয়ে গেল তোমাদের পড়াটা। তারপর আরো একটা ক্লাস পাবে তোমরা, একটু বাসায় পড়ো, বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করো, নো টেনশন। আবরার ক্যামেরা অফ, আয়েশা সিদ্দিকা নূর ক্যামেরা অফ, পলাতক, এগুলো পলাতক, বিসমি সব পলাতক, সাদমানুল ইসলাম পলাতক, শরণ পলাতক, নাহিয়ান পলাতক। আবার বুঝানো, আজকে আর সময় হবে না বাবা আবার বুঝানোর, কালকে ইনশাল্লাহ আর একবার, কালকে তো আমার ক্লাস নাই, আগামী পরশু দিন হয়তো একটা ক্লাস পাবো, তখন আবারও বুঝিয়ে দিব। কিন্তু আজকের মতো ক্লাস কিন্তু এখানে শেষ। যেমন অনেকে পলাতক আছে, মেহবুবা, তাসফিয়া, ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন থাকতে হবে, ক্যামেরা অন থাকলে না বোঝা যায় কে বুঝতে পারে কে বুঝতে পারে না। আহমেদ তাজওয়ান, ইউসুফ, ইসহাক হোসাইন, ওসমান গনিকে আর দেখা যায় না তো, ক্যামেরা অফ কেন? ওসমান গনি, ক্যামেরা অন করো। শাহজাল মিয়া, আরিয়া এতক্ষণ পরে কেন? এতক্ষণ কোথায় ছিলে? ডিএসএলআই টেস্ট টিউবে ঢোকাতে হবে না তোমার, টেস্ট টিউবটা তো এইরকম, এই যে মনে করো এরকম খোলা, এই ছেলে দেখো এরকম খোলা না, এই যে দেখো ডিএসএলআই ভিতরে কেন টেস্ট টিউব,
এইটার ভিতরে কেমন তুমি গ্যাসে ঢোকাবে, এইটা এরকম খোলা না, তুমি ধরেছো, এই যে দেখো খোলা অংশ, তো ছেড়ে দিলে কি গ্যাস বের হবে না? এরকম করে ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে, আর কাঠিটা কি সেটা যে একটু কাছে ধরলেই দপ করে যাবে, ভিতরে দিতে হবে না। কেন বাসায় যে বার্নার আছে, ওই কি করা হয়, বার্নারটা একটু অন করে দিয়ে তার পাশে কাঠি দিয়ে জ্বালিয়ে দিলেই হয়, কিংবা কোনো মেটাল দিয়ে চাপ দিলেও হয়, কিংবা একটা দিয়ে সলাই লাইটারে একটু টাচ করলে আগুনটা ধরে যায়। ওকে, অলরাইট, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। কালকে কি ক্লাস হবে আর আসলে আমি জানি না, তোমাদের যাবতীয় তথ্য অফিস থেকে জেনে নিই। তোমাদের যাবতীয় তথ্য আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। তোমাদের হোমওয়ার্ক থাকবে 10টি জ্ঞানমূলক প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। Sir, see you tomorrow, Arias. See you inshallah to all. Sir. Assalamu alaikum. ইকবাল কেমন আছো? ভালো আছো? ভাই এখানে কে কি শুরু করছো তোমরা? কথা দুইবার রিপিট হচ্ছে সবার। কেমন আছো সবাই? মিউট করো একবারের জন্য সবাই মিউট করে দাও, তাহলে হয়তো দুইবার আসবে না। তাহসিন কেমন আছো? তাহসিন আমাকে বলো। এ নিশানাত বাবু। কই নিশানাত বাবু কই? কে? আচ্ছা এখন কোন ক্লাস হবে? ইকবাল। ম্যাথ ক্লাস হবে। ম্যাথ হবে? আর এখনো আসে না কেন? ম্যাথমেটিক্স। বলো। এ দিকান্ত। এখন রক্ত বের হবে নিচের দিকে। কোথায় এখন আসছে? এ দুইবার শোনা যায় কেন কথা? তোমার পেট খারাপ হয়েছে এই জন্য। কথা দুইবার শোনা গেলে কি কথা বলা কোনো দরকার আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার কই পাইলো? স্যার তো খারাপ হয়ে গেছে। স্যার কই? কি ব্রেক? না না ব্রেক। ব্রেক না। সবাই চুপ থাকো। কি? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।
আর কেউ কথা বলবো না, একজন শুধু একদম স্যার আসসালামু আলাইকুম। বলছি না, একজন সালাম দিবা, শুধু একজন স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গণিত খাতা বের করো, সবাই গণিত খাতা বের করো। স্যার তাদের বলছিল অনুশীলনী গ্রেড 2, অনুশীলনী চলছে, অনুশীলনী 2 এর 2। আজকে আমরা কত পর্যন্ত করছিলাম? 1 থেকে 6 পর্যন্ত করছিল। আজকে আমরা 7 থেকে শুরু করব। প্রয়োজনের বাইরে কেউ কিন্তু কোনো রকম কথা বলবা না। আমি বোঝানোর পর যখন জিজ্ঞাসা করব কারোর সমস্যা আছে কিনা তখন বলবা, এছাড়া কেউ কোনো প্রশ্ন করবে না। আমরা কালকে 6 পর্যন্ত করছি, আজকে 7 নাম্বার করব। 7 নাম্বার প্রশ্নটা একদম পড়ো তো। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকা ক্রয় করলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? হ্যাঁ, আরেকবার বলো। আরেকবার প্রশ্নটা পড়ো। মুসান্না বইয়ের আমি থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির স্যার আমি বলি আমার নেট কানেকশন ভালো। কত টাকা হ্যাঁ, আর দরকার নাই, বই পাইছি, আমার হাতে বই আছে। অনুশীলনী কত এটা? বইয়ের দোকান থেকে অনুশীলনী 2 মুসান্না একটি বাংলা বই ক্রয় করলো 80 টাকা। মুসান্না একটি বাংলা বই ক্রয় করলো 84 টাকা। না ভেন্না তো দেখো না। লেখা ছিল মাইক্রোফোন অফ করো। এখন সবাই খেয়াল করো, মুসান্না বইটা কত টাকায় ক্রয় করছে? 84 টাকা। মুসান্না বইটি ক্রয় করছে 84 টাকা দিয়ে, কিন্তু বইটির গায়ে মূল্য লেখা ছিল কত? 120 টাকা। এই বইটির গায়ে লেখা ছিল কত? কভারে লেখা ছিল 120 টাকা, কিন্তু মুসান্না কিনছে 84 টাকা দিয়ে। তাহলে যে কম দিল, কম বিক্রি করলো, 120 টাকা 84 টাকায় বিক্রি করলো, এই কম দেওয়াটাকে কি বলে জানো তোমরা? কমিশন। কমিশন দেওয়া, এটা ছাড় দিছে বা কমিশন দিছে। একশো 20 টাকার বই 84 টাকা কমিশন পেল। 120 টাকার বই 84 টাকায় কিনছে, তাহলে কম রাখছে কত? 36 টাকা। এটাই সে কমিশন পাইছে, 36 টাকা কমিশন পাইছে। 120 টাকায়
কমিশন 30 টাকা সুতরাং 100 টাকায় কমিশন কি বলো? 30% কমিশন পায় 30%। তাহলে মুসলমান বইটি ক্রয় করা এই 3 লাখ টাকা ছিল কি জানেন মুসলমান বইটি ক্রয় করা 30% কমিশন পরে পায়। পরে কি শব্দ দেয় তো বাইরে দিও কেউ কিন্তু শব্দ করবে না, কিন্তু তার মুখ থেকে যেন সাউন্ড না আসে। স্যার খানকি জাফরিয়া একদম শব্দ হবে না, সবাই নাম রোল স্পষ্ট করে লিখো আর ক্যামেরা অন রাখো। কমিশনটা আরেকবার বুঝাবেন। এই শব্দ আসে কার ওখান থেকে? কেন শব্দ করতেছো তুমি? এরপরে আমরা 8 নম্বরে যাব। 8 নাম্বার, এটা আমি মুছে দেব 1 মিনিট পর। স্যার আর একটু থামেন, আমার হয় না লেখা। শেষ। কেন হয় নাই? এটা তো অনেক লেখা না, 2 পৃষ্ঠা লেখা তো না। স্যার নেটে প্রবলেম ছিল। শেষ। স্যার ডট ডট দিয়ে লেখা যাবে? আমি যেভাবে লিখছি স্যার আমি যেহেতু ডট ডট দিয়েছি আর আমার একটু বাকি রয়েছে। স্যার আপনি উত্তরে লিখছেন 30 টাকা, কিন্তু উত্তরে 30%। হ্যাঁ, 30% কমিশন পাইছে। 120 টাকায় কমিশন পাইছে 36 টাকা। 1 টাকা কমিশন কম, 100 টাকায় কমিশন বেশি। কাটাকাটি করছে, 20 টাকা স্যার লেখা শেষ। তাহলে 30% কমিশন পাইছে। স্যার আমরা তো স্যার উত্তরে গিয়েছে শতকরা 30 টাকা, স্যার এটা লিখতে পারতাম না? হ্যাঁ পারতাম। এই তুমি খেয়াল করো তো, এই যে শব্দটা কে করে, কোন বেয়াদব এটা শব্দ করে? ঠিক আছে স্যার। খেয়াল করবা তো। লেখাপড়া মনোযোগ নাই, ও খালি ডিস্টার্ব করার মধ্যে এক্সপার্ট। স্যার আলিফ ডিজে। না স্যার আমি না। মাইক বন্ধ। ইয়েস স্যার আলিফ ডিজে করে। স্যার আমার জি স্যার আলি ডিজে করে। মাইক বন্ধ ছিল। হইছে চুপ থাকো রিমুভ করে দেন স্যার, ওকে রিমুভ করে দেন। স্যার অপু শব্দ করে। স্যার অত শব্দ করতেছে। তাইলে ডিটেক্ট করা যাবে। মাসিক ব্যয় একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা আর মাসিক ব্যয় হলো 9,000 টাকা। আমরা বের করব মাসিক ব্যয়টা আয়ের শতকরা কত। এক মাসে 15,000 টাকা আয় করে 9,000 টাকা ব্যয় করে। আমরা বের করব ব্যয়টা আয়ের শতকরা কত। টাকা মাসিক আয় বলে স্যার একটু মাথাটা চাপাবেন।
মাসিক ব্যয় 9,000 টাকা। 15,000 টাকা মাসিক আয় হলে মাসিক ব্যয় হলো 9,000 টাকা। 15,000 টাকা মাসিক আয় হলে মাসিক ব্যয় 9,000 টাকা। মাসিক আয় হলে মাসিক ব্যয় কম। আর 100 টাকা মাসিক আয় হলে মাসিক ব্যয় স্যার অ্যান্সার তো 60%। 1,000 টাকা ভাগ করো 15 বার, 1,000 টাকা ভাগ করো 9 বার। 3 দ্বারা ভাগ করো 3 বার, 3 দ্বারা ভাগ করো 4 বার। স্যার সাইড 5 দ্বারা ভাগ করো 1 বার, 3 বার। 60 টাকা। তাহলে মাসিক আয় যদি 100 টাকা হয় তাহলে মাসিক আয় হলো 60 টাকা। সুতরাং 60%। স্যার এটা তো আগের মতো বিয়োগ করতে হবে না? এমডি সাফাত আলম, মাসিক আয়ে তোমার মাইকটা মিট করো। 60%। স্যার আমরা কি ডট ডট দিয়ে করতে পারি? মাসিক ব্যয়টা মাসিক আয়ের 60%। মাসিক ব্যয় মাসিক আয়ের 60%। স্যার এটা তো আগের মতো বিয়োগ করা লাগবে না? হ্যাঁ স্যার এটাতে মাইনাসে বিয়োগ করা লাগবে না? বুঝলি না? স্যার এই অঙ্কটাতে এর আগের অঙ্কটাতে যেরকম বিয়োগ করা লাগছিল এটাতে লাগবে না? এখানে বিয়োগের কিছু ওই অঙ্কের এই অঙ্ক এখানে ব্যয়টা আয়ের শতকরা কত? 100 টাকা আয় করলে 60 টাকা ব্যয় করে। ব্যয় হলো আয়ের 60%। যা আয় করে তার 60% ব্যয় করে। স্যার কাটাকাটিটা আরেকবার বুঝা দেন। বেয়াদবটা শিক্ষা হচ্ছে না না? তোমাকে কিন্তু একবারে আমি রিমুভ করে দেব। তুমি শব্দ করলে কিন্তু আমার এখানে ল্যাপটপে কিন্তু তোমার ছবিটা চলে আসবে। স্যার কাটাকাটিটা আরেকবার বুঝা দেন। আমার এখানে ল্যাপটপ আছে জানো, ল্যাপটপে তোমাদের সবার ছবি স্যার কিন্তু উপরে আছে। লাইনটা একটু আবার লিখে দিবেন, আমি লিখতে পারিনি। তোমার আম্মুকে বলো ভাত খাওয়াই দিবে। স্যার কাটাকাটিটা আরেকবার বুঝা দেন। স্যার উপরে লাইনটা একটু বলবেন। কাটাকাটিটা আরেকবার বুঝিয়ে দেন না। আমি অনেক আস্তে 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 লিখি। একটা অঙ্কের সময় আমি 5টা অঙ্ক করতে পারি। স্যার কাটাকাটিটা আরেকবার বুঝিয়ে দেন না। স্যার কাটাকাটিটা আরেকবার বুঝিয়ে দেন। শোনো, প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা লাইনে আমি বারবার বলে বলে লিখি, তুমি মনোযোগী থাকবে। স্যার 9 নম্বরের প্রথম শব্দটা কি লিখছেন দেখা যাচ্ছে। স্যার ওপো নামে 8 নম্বর অঙ্কটা দেখাবো। স্কুলের মাসিক বেতন 200 টাকা। প্রতিদিনের কলম না, তাড়াতাড়ি কলম দাও। 20 টাকা। এই দুইটা তথ্য দেওয়া আছে, এটা প্রশ্নেই লেখা আছে। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা এবং প্রতিদিনের টিফিন বাবদ খরচ, প্রতিদিন সে টিফিন বাবদ খরচ নেয় 20 টাকা।
আমরা বের করব প্রতিদিনের টিফিন বাবদ খরচটা মাসিক বেতনের শতকরা কত। স্যার এটাও কি ওই অঙ্কের মতো না, আগেরটার মতো? বেশি কথা বলার দরকার নাই। এই দেখো কাটাকাটি করতে পুরোটাই খেয়াল করো। আমি যখন পড়াই তোমাদের বলছি 100% মনোযোগী থাকবো। এটা কিন্তু আমি বোঝানোর সময় বারবার বলে বোঝাইছি। 1000 টাকা ভাগ করতে 9000 কে 9 ভাগ। এটা যে 1000 টাকা ভাগ করছি 15000 টাকা ভাগ করলে কত হয়? 1 টাকা ভাগ 300 ক্যান্সেল। এরপরে 3 টাকা ভাগ করলে 3 বার, এটাকে 3 টাকা ভাগ করলে 5 বার। এরপরে এটাকে 5 টাকা ভাগ করলে 1 বার, এটাকে 5 টাকা। স্যার কাটাকাটিটা একবার বুঝিয়ে দেন। এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 5 এর অঙ্ক। যাদের করতে গাম ঝরে যাচ্ছে তারা ধরে নাও তোমরা 5 পর্যন্ত ভালো করে আসো নাই। স্যার এটা একবার করে দেন। পরেও স্যার আমরা এই কাটাকাটি করছি। স্টুডেন্ট শোনো, 5 এর একটা স্টুডেন্ট এই সবগুলো অঙ্ক পারার কথা। স্যার 9 নাম্বার আমার করা শেষ। স্যার 5 এ ক্লাস 5। তোমাদের আমি বলছি স্যার এর आंसर হবে 10% ছিল না। স্যার এর आंसर 10% হবে। आंसरটা তোমার কাছে রেখে দাও। টিফিন বাবদ খরচ 30 টাকা হলে এবার খাবে দাও। টিফিন বাবদ খরচটা মাসিক বেতনের শতকরা কত? মাসিক বেতন 200 টাকা হলে প্রতিদিনের আমরা কি লিখলাম? মাসিক বেতন 200 টাকা হলে, মাসিক বেতন 200 টাকা হলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ 20 টাকা। মাসিক বেতন 1 টাকা হলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ 20/200। মাসিক বেতন 100 টাকা হলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ 200/200। স্যার মাসি শব্দ করছে। স্যার এখানে একজন প্রচুর শব্দ করতেছে। স্যার অপ্প করতেছে অপ্প। কি হচ্ছে? স্যার অপ বেশি শব্দ করে। স্যার অপ্পো A12 অপ্পো। স্যার অপ্পো A12। তোমার অনেক লজ্জা কম, লজ্জা নাই। প্রত্যেকটা গার্জিয়ানে দেখতেছে তুমি ডিস্টার্ব করতেছো, এটা কি তোমার জন্য ভালো? সব গার্জিয়ান অনেক স্যার ও ইচ্ছা করে ক্যামেরা মিউট অন করে কাশি দিতেছে। শব্দ করে মেজে উল্টায়। স্যার ও ইচ্ছা করে নিজের নাম দেয় না, অপ্পো দিছে। তোমাকে কিন্তু কেউ ভালো বলতেছে না যে ডিস্টার্ব করতেছো। গার্জিয়ানরা কিন্তু ক্লাসগুলো করে, হয়তো তোমার গার্জিয়ান নাই কাছে। স্যার ওর আসল নাম তাহসিন। আর কেউ কথা বলবা না। স্যার এই লাইনটা তো ফাঁকা রাখছেন। মাসিক বেতনে 10%। তাহলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ কেমন? মাসিক বেতনে 10%। আমরা কি লিখছি? মাসিক বেতন 200 টাকা হলে প্রতিদিনের টিফিন বাবদ খরচ 20 টাকা। মাসিক বেতন প্রতিদিনের টিফিন বাবদ খরচ কত হবে? আর মাসিক বেতন যদি 100 টাকা হয় প্রতিদিনের টিফিন খরচ তাহলে গুণ হবে। 100 টাকা ভাগ করলে একবার, দুইবার, 20 টাকা ভাগ করলে 10 বার।
তাহলে প্রতিদিনের টিফিন বাবদ খরচটা হলো মাসিক বেতনের 10%। উত্তর 10%। কারো সমস্যা থাকলে বলতে পারো। স্যার আমার 11 নম্বর করা শেষ। স্যার কাটাকাটি দেন। স্যার এগুলাতে কি ডট ডট না দিয়ে করলেও হবে? তুমি খালি পণ্ডিতি কথা বলো কেন? ঐকিক নিয়মে ডট ডট করে দিতে হয়, ডট ডটই দিতে হয়, তুমি লিখবা না। আমি তোমাকে বারবার বলছি, আমি যেভাবে করি খেয়াল করো, কোন জায়গায় ডট নেই কোন জায়গায় দেই না। একটা প্রশ্নই বারবার করো, এখানে ডট ডট দিতেই হবে কিনা, আমি যা যেভাবে করে দেই সেভাবে দিব। ঐকিক নিয়মে সবসময় এগুলো ডট ডট দিব। অনলাইন ক্লাসে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, শুধু প্রয়োজনীয় কথা। আমার কথাটা সবাই শুনতেছে, কিন্তু তুমি কথাটা শোনা যাবে না। কেউ কোনো প্রসঙ্গ এখন কথা বলবো না, শুধু আমি যা পড়াচ্ছি এর ভিতরে প্রবলেম হলে কথা বলবা, এছাড়া আর অন্য কোনো প্রশ্ন করবো না। স্যার একটু সাইড দেন। স্যার কাটাকাটি রাখবো বুঝিয়ে দেন। স্যার কাটাকাটি রাখবো বুঝিয়ে দেন। এরপরে প্রশ্ন নাম্বার একটু বুঝাই দেন, কাটাকাটিটা একটু বুঝাই দেন। এটা আমি কয়বার বুঝাইলাম, সবাই পারে। এটা কি বোঝানোর বিষয়? এটা 100 টাকা ভাগ করলে একবার, এটা 100 টাকা ভাগ করলে দুইবার, এটা আমার 10 নম্বরটা করা শেষ। কি করে আসলো এই 5 পর্যন্ত? তাহলে তুমি কি বললা? 100 দ্বারা 200 কে ভাগ করছে 2 বার, 2 দ্বারা 20 কে ভাগ করছে 10 বার। আমি বোঝানোর পরে কয়েকবার বোঝাইছে, এরপরেও বলা আবার বোঝাইতেন কাটাকাটি। এটা কি কোনো বুঝাইতে বিষয়? স্যার 10 এর অ্যানসার 140 না 40? 40 বুঝছো? তুমি বুঝছো, আমি 40 ওই কাটাকাটি শিক্ষার্থীর সংখ্যা 800। একটি স্কুলে শিক্ষার্থী আছে কত? শিক্ষার্থীর সংখ্যা একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800। বছরের শুরুতে নতুন ভর্তি হয় 5% শিক্ষার্থী। এই দুইটা তথ্য এখানে দেওয়া আছে। সবাই বুঝতে পারছো তো? আমি যা লিখলাম এই দুইটা তথ্য প্রশ্নে দেওয়া আছে। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, আর বছরের শুরুতে নতুন ভর্তি হয়েছে 5% শিক্ষার্থী। আমাদের বের করতে হবে নতুন ভর্তি হওয়ার পর বর্তমানে মোট শিক্ষার্থী কতজন হলো। স্যার 11 এর অ্যানসার তো 10 জন। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, আর বছরের শুরুতে ভর্তি হয় 5% শিক্ষার্থী। 10 এর উত্তর 840 জন। আমি তোমাকে বলি নাই, জিজ্ঞাসা করি নাই কিন্তু। স্যার শুধু 40। বছরের শুরুতে নতুন ভর্তি হয়, আগে 800 স্টুডেন্ট ছিল, বছরের শুরুতে আরো 5% নতুন ভর্তি হয়েছে।
বছরের শুরুতে কয়জন ভর্তি হয়েছে এটা আমরা বের করতেছি। 800 স্যার এটা কি ওই নিয়মে করা যাবে? আমি কিন্তু তোমাদের জিজ্ঞাসা করি নাই না। কত 800 এর 5%। তোমার নতুন কয়জন ভর্তি হয়েছে বছরের শুরুতে, নতুন কতজন ভর্তি হয়েছে এটা আমরা বের করতেছি। 800 এর 5% ভর্তি হয়েছে নতুন। তার পার্সেন্টেজ উঠায় দিলে 70 উঠায় দিলে 100 হলো, 100 দ্বারা 800 কে ভাগ করে 8 বার, তাহলে 5 কাটে 40। স্যার এটা কি ওই শুরুতে নতুন ভর্তি হয়েছে 40 জন। বছরের শুরুতে নতুন ভর্তি হয়েছে কতজন? 40 জন। তারপর হয়তো সুতরাং দিয়ে শিক্ষার্থী সংখ্যা দিয়ে নতুন শিক্ষার্থী 40 যোগ করলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থী আছে মানে বর্তমানে কতজন শিক্ষার্থী আছে আগে যোগ করতে হবে। আর নতুন ভর্তি হয়েছে 40 জন, তাহলে টোটাল 840। তাহলে বর্তমানে ওই স্কুলে 840 জন শিক্ষার্থী আছে। আগে ছিল 800 জন, তাই না? তারপরে এবার বছরের শুরুতে ভর্তি হয়েছে 800 এর 5% মানে 40 জন। তাহলে বর্তমানে 840 জন শিক্ষার্থী আছে ওই স্কুলে। কারো কোনো প্রবলেম থাকলে বলো। স্যার এটা কি ঐকিক নিয়মে করা যাবে? বলো। নিয়ম করছি। বুঝি নাই কি বলছো? স্যার এটা কি ঐকিক নিয়মে করা যাবে? হ্যাঁ করা যাবে, ঐকিক নিয়মেও করা যাবে। 100 জনের নতুন ভর্তি 800 জনের নতুন ভর্তি হয়। এভাবে করা যাবে তোমার 40 জন হবে। এভাবে স্যার আমাদেরকে একটা অঙ্ক দেন। স্ট্যান্ডার্ড বছরের শুরুতে নতুন ভর্তি হয় 800 এর 5% 40 জন। স্যার আমাদেরকে একটা অঙ্ক দেন। তাহলে আপনি যে আগে যতগুলো অঙ্ক করেছেন ওগুলো তো সবই এর দিয়ে করা যায়। না 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 সবগুলো আমি যেটা করতেছি তুমি এখানে কোনো প্রবলেম থাকলে বলবো, অন্য প্রসঙ্গ টানবা না। স্যার এরপরে নিয়মে করলে কি ভালো নাম্বার দিবে নাকি আপনার নিয়মে করলে ভালো নাম্বার দিবে? আমি যে নিয়মটা সবচেয়ে ভালো হয় সুন্দর হয় এই নিয়মটাই আমি করাই। অঙ্ক অনেক নিয়মে করা যায়, অনেক নিয়ম আছে, যেটা স্ট্যান্ডার্ড হয় এই নিয়মটা আমি করাই দেই। তুমি এটাই করতে পারো। স্যার কি আজব আজব কোশ্চেন করে? ছেলেগুলো তো গাদ। খাতা কবে খাবো? স্যার আমাদেরকে একটা করতে দেন। আমরা মডেল টেস্টের খাতা কখন পাবো? 11 নম্বরের পর শিক্ষার্থীর মধ্যে আমি এটা করে ফেলছি। 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। আমি 12 নম্বর করে ফেলেছি। 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কত পার্সেন্ট অনুপস্থিত ছিল? 5%। 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। সুতরাং 5%। 200 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল
200 এর 5% জন। আমার 12 নম্বর। তাহলে 200 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল কত? 200 এর 5% বের করলে তুমি পাওয়া যাবে কত জন অনুপস্থিত ছিল। ওই কি করে বলতে পারবা? 10 জন অনুপস্থিত ছিল। এই 200 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল কতজন? 10 জন। 200 এর 5%, 200 এর 5% 10, তার মানে 200 জন শিক্ষার্থীর মধ্যে 10 জন অনুপস্থিত ছিল। এই 200 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল কতজন? 10 জন। 10 জন। 10 জন। 200 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল 190। 200 থেকে অনুপস্থিত হওয়ার বাচ্চাও তাহলে 190 জন উপস্থিত ছিল। কেউ যদি 5 পাস করে আইসা থাকো তাহলে অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটাই নিজে পারার কথা ছিল। স্যার এই অঙ্কগুলো তো তাহলে 200 জনের মধ্যে 10 জন অনুপস্থিত আর উপস্থিত হলো 190 জন উপস্থিত। অনুপস্থিত যদি 10 হয় তাহলে উপস্থিত হলো 190। স্যার কি খেয়াল যেন করবা কারো ওখান থেকে যেন শব্দ না আসে, কারো ডিভাইস থেকে যেন শব্দ না আসে। ওকে। এই পাইজা বুঝতেছো? স্যার। হ্যাঁ জি স্যার। কথা বুঝি না। জি স্যার। জি স্যার। হ্যাঁ এটা কেমন ভাষা? ইয়েস স্যার। বাবা দেখতে পাচ্ছি না। জি বাবা। আমি পরের বারে একটা দেখো ভালো করে দেখো। পারি অফিসিয়াল ব্যাপার। বাবা সাইড প্লিজ। উপস্থিত ছিল কত? আমরা বের করলাম 200 এটা কার বাবা? 200 থেকে 10 বাদ দিলে 90 জন উপস্থিত ছিল। আমার বাবা। কে? আমি। শব্দ করো না। একদম শব্দ করো না। আমরা তো উপরে পেয়েই গেছিলাম 10 জন, তো আমরা নিচেরটা বিয়োগ করে না দেখা দিলে কি নাম্বার কাটবে? স্যার আমরা তো পেয়ে গেছি 10 জন, তো নিচেরটায় 200 দিয়ে 10 বিয়োগ করে না দেখা দিলে কি নাম্বার কাটবে? বুঝুন না। আবার বলো। তারা বলতে যে আমরা তো আগেই তো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 10 জন বের করে দিয়েছি, তাহলে এখন মানে যে কজন শিক্ষার্থী সে কজন থেকে 10 বিয়োগ না করলে কি নাম্বার কাটবে নাকি জিজ্ঞেস করতেছে স্যার। হ্যাঁ অবশ্যই কাটবে, দিনও দিবে। বিয়োগ করে তোমার 190 বের করতে হবে, বিয়োগ করে বের করে দেখা দিতে হবে। তাই তো হইছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাবা লাগা শেষ। 12 নাম্বার তাহলে 10% কমিশনে, তাহলে 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিবে। এটা আমি প্রশ্নটা লিখলাম। যাহে 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। এই বইটা ক্রয় করছে কত দিয়ে? 10% বইটা কত টাকা দিয়ে ক্রয় করছে? 180 টাকা দিয়ে। টাকা দিয়ে ক্রয় করছে। বইটা ক্রয় করছে 180 টাকা দিয়ে। 80 টাকা দিয়ে। আমরা বের করব বইটার প্রকৃত মূল্য কত টাকা ছিল। আমরা কি বের করব? স্যার এই অঙ্কটা আমাদের করতে দেন। বইয়ের প্রকৃত মূল্য টাকা। প্রকৃত মূল্য বের করব।
বইটির স্যার প্রকৃত মূল্য স্যার এখানে কি লিখে বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে 10% কমিশনে স্যার বই বিক্রয় করে তারপর কি লিখেছেন যাদের 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানি ট্যাক্স 80 টাকা দিল, তোমার কাছে বই নাই, বইটা দেখলেই তো পারো, এটা তো প্রশ্নটাই লিখছি। বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে 10% কমিশনে বইটি ক্রয় করে 100 বিয়োগ 10 বা 90 টাকা। বইটার প্রকৃত মূল্য যদি 100 টাকা হয় তাহলে সে 10% কমিশন পায়, সেটা 10 টাকা কমে 90 টাকায় ক্রয় করছে। বুঝতে পারছো? 100 টাকার দাম হইলে সে 90 টাকা ক্রয় করছে, কারণ 10% কমিশন পাইছে। 100 টাকার বই 10 টাকা কমে 90 টাকায় ক্রয় করছে। লাইনটা বুঝছো? বইটা যদি 100 টাকা দাম থাকে তাহলে 10% কমিশন পায়, সে 90 টাকা দিয়ে বইটা কিনছে। 10% ছাড় পেয়ে। কমিশন মানে কি? ছাড়। ছাড় হাই হাই কি হলো হাই স্যার স্যার 90 টাকা ক্রয় করলে প্রকৃত মূল্য 100 টাকা। এটা মূল্যায়ন, এটা বইটি 90 টাকা দিয়ে ক্রয় করলে প্রকৃত মূল্য 100 টাকা। সুতরাং বইটি 1 টাকায় ক্রয় করলে প্রকৃত মূল্য কত? সুতরাং বইটি কত দিয়ে ক্রয় করছে? 180 টাকা। তাহলে প্রকৃত মূল্য বেশি। স্যার তার সাইড দেন একটু বইটি যদি 180 টাকা দিয়ে ক্রয় করে থাকে তাহলে প্রকৃত মূল্য হলো 200 টাকা। সুতরাং বইটি প্রকৃত মূল্য 200 স্যার হ্যাঁ বলো, কারো প্রবলেম থাকলে বলো। স্যার আপনি যে আগে 9-10 করিয়েছেন ওটা কি আমি কালকে করলে পাবো ওই অঙ্কগুলো? বুঝি না। আপনি যে 9-10 করিয়েছেন ওগুলো কি কালকে জয়েন করলে কি পাবো রবিবার? না, তুমি এখনো অনেক বোকা রয়ে গেছো সে আগেকার মানুষের মতো। তোমাদের বহুদিন ধরে আমি বলতেছি প্রতিদিন 7 দিন ক্লাস হয়, 7 দিনে ভিন্ন ভিন্ন জিনিস পড়া হয়। কালকে তুমি পাবা কেমনে? কাল তো আর এটা করাবো না আমরা। এই কথাটা কিন্তু গত কয়েকদিন ধরে অনলাইন ক্লাস শুরু আগে থেকে বলতেছে 7 দিনে ক্লাস হবে, নতুন নতুন জিনিস পড়ানো হবে, একই জিনিস রিপিট হবে না। স্যার আমি 25 তারিখ মার্চ মাসের 25 তারিখে যে ডেলি এক্সাম হয়েছিল আমাদের পুরো একটা খাতা নিয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত ফেরত পাই নাই। যেদিন পরীক্ষা হবার কথা ছিল ওই দিন আমি অফিসের সময় গিয়ে খাতা থেকে নিয়ে নিয়ে একদিন জয়েন করছিলাম এক্সট্রা, মানে ওই দিন জয়েন করছি 12টায়, পরে ভাবছি ক্লাস নাই, পরে ঢুকে দেখি কি স্যার অধ্যায় 2 পড়াইতেছে বিজ্ঞান স্যার, ওটা তো স্যার আগে পড়ানো। ওটা একদিন হয়তো রিপিট হইতে পারে, ও একদিন আমি ছিলাম। স্যার আমি তো 7 দিনের জেনারেল ব্যাচে পড়ি স্যার, আমি কিভাবে ক্লাস করব? এখন সবার জন্য শোনো, এখন যারা 4 দিনের ব্যাচ ছিল সবাই 7 দিন 4 দিন ডেডলাইন দেখিয়ার নাই, সবাই এখন জেনারেল ব্যাচেরও 7 দিন ক্লাস হবে। সবাই বেতন ওই আগের যেটা জেনারেল ব্যাচের বেতন সে বেতন দিব। এখন আমরা 7 দিনের ব্যাচের বেতন 4000 টাকা নিব না, 2500 টাকায় নিব। বুঝছো? 7 দিন সবার জন্য বাধ্যতামূলক। স্যার হ্যাঁ
দিন কি খুলবে? স্যার আমরা না করে 7 দিন ক্লাস স্যার আজকে বেতন দেওয়া যাবে কি এই একেআইডিতে ক্লাস হইবে? 10 করিয়েছেন স্যার, আপনি কি অনুশীলনীর সাথে 10 থেকে করিয়েছেন? এটা বলা শেষ। না স্যার, তুমি কি আবার আমাদের পরীক্ষার খাতা কবে দিবে? বেতন দিতে পারবো। আর আমাদের মডেল টেস্টে পরীক্ষার খাতা কবে দিবে? স্যার 7 দিনে কি একেআইডিতে ক্লাস হইবে? স্যার শুক্রবার কখন ক্লাস হবে? তুমি কি একই আইডিতে ক্লাস হবে? মডেল টেস্টের খাতা কিভাবে পাবো? স্যার রেজাল্ট কি অনলাইনে দেওয়া হবে? কেউ আমাকে 12 নম্বর অঙ্ক এখন আজ থেকে তোমাদের অতিরিক্ত ক্লাস হবে 6:30 থেকে 8:30 পর্যন্ত সবাই ক্লাস করবে। স্যার এই সেম আইডি থাকবে? 6:30 থেকে 8:30 পর্যন্ত আরো 2 ঘন্টা করে ক্লাস হবে। স্যার সেম আইডি পাসওয়ার্ডে কি থাকবে? স্যার আইডি কি একই থাকবে? স্টপ, আমি বলতেছি শোনো, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত 2 ঘন্টা অতিরিক্ত ক্লাস হবে। ইংরেজি ক্লাসটা বেশি হবে, মাঝে মাঝে ম্যাথ সায়েন্স এগুলো হবে। স্যার আর সকালে 7 দিন তো হবেই, 7টা থেকে 10টা, 12টা থেকে 3টা। স্যার কালকে থেকে আমাদের কোচিং এ ক্লাস হবে। ক্লাস মিস করা যাবে না। স্যার কালকে থেকে আমাদের কোচিং এ ক্লাস হবে। না, কোচিং হবে কেন? অনলাইন ক্লাস হবে। লকডাউন যেদিন শেষ হয়ে যাবে ওই দিন থেকে কোচিং এ ক্লাস হবে। স্যার তাহলে কি আমাদের ক্লাস করতে হবে? স্যার সোমবার তো স্যার লকডাউন। বাবা তাহলে মডেল টেস্টের খাতা কবে দিবে? মডেল টেস্টের খাতা পরে দেওয়া হবে, কোচিং খুললে পরে। এখন কিন্তু অনলাইনে ক্লাস হবে। যতদিন লকডাউন থাকবে ততদিন অনলাইনে ক্লাস হবে। অনলাইনে ক্লাস করলে তোমাদের লাভ বেশি হয়। অনলাইনে বেশি 7 দিনে হয়। স্যার মডেল টেস্টের পরীক্ষাগুলো কি দেওয়া হয়েছে? আমাদের ব্রেক টাইম কতক্ষণ? স্যার এবার আমি একটা কথা বলবো। আমাদের কি জানার মডেল টেস্ট হবে? স্যার এটা সাইড বেতন দিবেন না স্যার? সোমবার থেকে স্যার আমাদের সবাইকে মিউট করে দেন। আমাদের ইংলিশ ক্লাস নাই না কেন? আমাদের কি পরীক্ষাটা হবে 4 নাম্বার? কোচিং এ গেলে শীট পাবো? শীট আমরা যখন দেওয়ার সময় হবে আমি বলে দেব। আমি কি আজকে বলছি শীটের কথা কি আমি বলছি? আমি তো শীটের কথা বলি নাই। যখন রেডি হবে তোমাদের শীটের কথা বলা হবে। আজকে 10 তারিখ, শোনো, আজকে কিন্তু 10 তারিখ বেতন দেওয়ার লাস্ট ডেট। আজকের ভিতরে বেতন পরিশোধ করবা। যাদের বেতন পরিশোধ থাকবে কাল থেকে নতুন লিংক যাবে। কালকে কিন্তু সবাই জয়েন করতে পারবে না। মোবাইলে মেসেজ করে কি লিংকটা পাঠিয়ে দেওয়া হবে?